আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত মহাপ্রসাদ। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব 31। গল্পের মতো করে বলছি বটে, কিন্তু আসলে এটা গল্প নয়। গাল গল্প বা আষাঢ়ে গল্প তো নয়। এর 15 আনাই সত্যি, 1 আনা হয়তো মিথ্যে বা বানানো। ও হরি, মূলেই যে ভুল। এখন আবার টাকায় 16 আনা নেই, হয়েছে 100 পয়সা। সে হিসেবে 90 সত্যি আর 10 মিথ্যে বলাই ভালো। হিসেবটা ঠিক পছন্দসই হয়। অবশ্যই নামটাও মিথ্যে, সত্যি নামটা তো আর লিখতে পারি না। ভদ্রলোক এখনো বেঁচে আছেন। প্রভাসদা মানুষটি কিন্তু ভালো ছিলেন, ভারী ভালো মানুষ, সাদা সিধে অমায়িক। কখনো জেনে শুনে মিথ্যে বলতেন না, কারো অনিষ্ট করতেন না। আমাদের মানে তখন যারা পাড়ার ছোট ছেলের দল, তার ভাইয়ের মতো সত্যিই খুব ভালোবাসতেন। ভালো লোক ছিলেন বলাটাও ঠিক নয়। এখনো এই বয়সেও তার মতো সৎ ও স্নেহপরায়ণ মানুষ বড় একটা দেখা যায় না। মনে হয় সত্যযুগের লোক। সবই ভালো, কেবল ওই বাতিকগুলো ছাড়া। বাতিকগুলোই, কারণ বাতিক তার একটা নয়। প্রথম কথা, তিনি গল্প উপন্যাস পড়তেন না। মানে ছোটদের গল্প কি উপদেশমূলক কাহিনী পড়তে তিনি খুব রাজি, কিন্তু বড়দের গল্প বা উপন্যাস, যাকে নভেল বলে, তাতে তার ঘোরতর আপত্তি। বলেন, ওসব বই পড়া ভালো নয়, ওতে মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, মনের গঠন খারাপ হয়। তাছাড়া ও তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, ওসব পড়ে কি হবে? ফলে এই বাতিকের জন্যেই নাকি তার MA পাশ করা হয়ে ওঠেনি। অত ভালো ছেলে হওয়ার সত্ত্বেও অন্তত কয়েকটা উপন্যাস না পড়লে নাকি MA পরীক্ষা পুরোটা দেওয়া যায় না। অথচ উনি কিছুতেই সেসব বই পড়বেন না, পাশ করার খাতিরেও না। আর সেই জন্যেই চিরকাল ওকে বালিপোতা ইংরেজি স্কুলের সেকেন্ড টিচার হয়ে কাটাতে হলো। কখনো হেডমাস্টার হতে পারলেন না। অথচ ইংরেজি গ্রামারে ওর যা দখল ছিল, হেডমাস্টার মশাই তার ধারে কাছেও পৌঁছতে পারবেন না কোনো দিন। আর এক বাতিক ছিল ওর, উনি কোনো দেবদেবী এমনকি ভগবানও মানতেন না। আমাদের পাড়ার বারোয়ারি পুজোর মণ্ডপে আসতেন, আমাদের সঙ্গে গল্পগুজব করতেন, হাসি ঠাট্টাও যত সম্ভব করতেন। এমনি খুব দিলখোলা মানুষ ছিলেন, কিন্তু তাকে কখনো ঠাকুর নমস্কার করতে কি অঞ্জলি দিতে দেখিনি। মণ্ডপে দাঁড়াতেন সর্বদা প্রতিমার দিকে পিছন ফিরে। বিজয়া দশমীর দিন কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে থাকতেন, পাছে কারোর সঙ্গে কোলাকুলি করতে হয় কি প্রণাম নিতে হয়। এর সঙ্গে পুজোর কি সম্পর্ক তা বুঝতাম না। উনি কিন্তু ওটাকেও দুর্গাপুজোর অঙ্গ বলে মনে করতেন। ওর জন্যেই বৌদি বেচারির পুজো আর্চা করা হতো না। ঘরে দেবদেবীর ছবি দেখলেও প্রভাসদা ক্ষেপে যেতেন। দৈবাত কোনো ঠাকুর দেবতার ছবিওয়ালা ক্যালেন্ডার এলে টাঙাতে দিতেন না। ফলে বৌদিকে কোনো প্রণাম কি স্তব পাঠ করতে হলে সন্ধ্যেবেলা ছাদে উঠে কিংবা সকালবেলা রান্নাঘরে বসে সারতে হতো। বৈশাখ মাসে পুকুরে স্নান করতে গিয়ে আঁচলা করে জল নিয়ে জলের ওপর ফেলেই শিব পুজো সারতেন। এমনিভাবেই কাটিয়েছিলেন প্রভাসদা দীর্ঘকাল। ছেলেমেয়েরাও সেইভাবেই মানুষ হচ্ছিল, অন্তত উনি তাই মনে করতেন।
মানে ওর সামনে গল্পের বই পড়া নিষেধ ছিল তাদের। কোনো পুজোয় যোগ দেওয়া, এমনকি সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়াও। অবশ্যই তারা যে অতটা ঠিক মানত তা মনে করার কোনো কারণ নেই, কারণ তাদেরও সমাজ আছে একটা। স্কুলের সরস্বতী পুজো না হয় স্কুলে না গিয়ে এড়ানো যায়। চাঁদাটা প্রভাসদা বিনা প্রতিবাদেই দিতেন। বলতেন ওটা হলো গে সোশ্যাল ট্যাক্স, সামাজিক খাজনা, কিন্তু পাড়ায় বন্ধু বান্ধবদের পুজোর জায়গায় না গেলে তারা খেপিয়ে শেষ করে দেবে। সে ধাক্কা কি আর তাদের বাবা সামলাতে আসবেন? তারা তাই লুকিয়ে চুরিয়ে ঠিক পুজো মণ্ডপে যেত, অঞ্জলিও দিত এদিক ওদিক দেখে নিয়ে বাবা সেদিকে আসছেন কিনা। প্রসাদ তো খাবেই, তা হয়তো প্রভাসদাও অনুমান করতেন, তবে সামান্য ব্যাপার নিয়ে কিছু বলতেন না। এহেন প্রভাসদার জীবনে এক মহা অঘটন ঘটে গেল সেবার। হঠাৎ শুনলেন তার বন্ধু নরেন বোস আর অবনী চ্যাটুর্যে পুরী যাচ্ছেন কদিনের ছুটি নিয়ে। তারও তখন গরমের ছুটি চলছে স্কুলে, শেষ হয়ে এসেছে অবশ্য। তেমনি পরীক্ষার খাতা দেখার কাজও শেষ, হাতে তার বিস্তর অবসর। তিনি বললেন, চলো আমিও ঘুরে আসি তোমাদের সঙ্গে। সে কি? বন্ধুরা তো অবাক। প্রভাসদা বলছেন কি? মাথা খারাপ হয়ে গেল নাকি? শুধু বেড়াবার কি হাওয়া খাবার জায়গাই তো নয়, পুরী তো একটা প্রধান তীর্থ, আমাদের 4 প্রধান ধাম বা তীর্থের একটি। ওখানকার দেবতা জগন্নাথকে বলা হয় সাক্ষাৎ ভগবান। কলিতে নাকি ওই একমাত্র দেবমূর্তি যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যাবে। দারুভূত মুরারি, দারু মানে কাঠ, জগন্নাথের মূর্তি কাঠের, সেই জন্যেই ওই কথা বলা হয়। 12 বা 18 বছর অন্তর যেবার আষাঢ় মাসে মলমাস বা অতিরিক্ত মাস পাওয়া যায়, সেই বছরই নবকলেবর হয়, মানে নতুন কাঠের মূর্তি তৈরি করা হয়। নইলে বছরে একবার স্নানযাত্রার পর রথযাত্রার আগে কদিন দর্শন বন্ধ রেখে নতুন করে রং করা হয় শুধু। জগন্নাথের আরও অনেক মহিমা আছে। ওর অন্ন প্রসাদ ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভাতের মধ্যে নয়, ভাতেরই প্রসাদ, কিন্তু সে প্রসাদ খেতে কোনো ছুঁই ছুঁই কি জাতিভেদের ব্যাপার নেই। যার তার হাতে খাওয়া যায়, যার তার সঙ্গে খাওয়া যায়। মেয়েদের ব্রত উপবাসে খেলেও উপবাস নষ্ট হয় না। এ প্রসাদ কেউ খাওয়াতে এলে তখনই খেতে হয়, তা যে যেভাবেই থাকুক না কেন। প্রবাদ আছে, এক কুকুর খেতে খেতে একদানা প্রসাদ পথে ফেলে দিয়েছিল, তারপর আর খুঁটে খায়নি। তাই দেখে স্বয়ং ব্রহ্মা কুড়িয়ে নিয়ে মাথায় রেখেছিলেন। এসব নিশ্চয়ই গল্প কথা, তবু এ থেকেই বোঝা যায় ভারতের হিন্দুরা কি চোখে দেখে জগন্নাথকে আর তার প্রসাদকে। শোনা যায় আগে যখন রেলগাড়ি ছিল না, হাঁটা পথে যেতে হতো, তখন পাণ্ডারা বা পাণ্ডার ছড়িদাররা বহু দূর পর্যন্ত এগিয়ে এসে অপেক্ষা করত। নতুন যাত্রীদের মুখে কে আগে প্রসাদ দিতে পারবে এই নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। কেননা যিনি প্রথম প্রসাদ দিতেন, যাত্রীরা তাকে টাকা পয়সা উজাড় করে দিয়ে খুশি করত। খুশি হয়েই দিত তারা, সামর্থ্যের ঢের বেশিই দিত। এই প্রসাদ মুখে পড়লে পূর্বপুরুষরা উদ্ধার হবেন, এই ছিল সকলের বিশ্বাস। এ হেন পুরীতে যেতে চাইছেন প্রভাসদা। ঠিক শুনছেন তো তারা? ভুল শুনছেন না তো? কি ব্যাপার প্রভাসদা? নরেনবাবু বললেন, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কেন? প্রভাসদা বেশ ঠান্ডা ভাবেই জিজ্ঞাসা করলেন।
নইলে তোমার মতো লোক জগন্নাথের দেশে যেতে চাইছে? ওটা সমুদ্রেরও দেশ, ভুলে যেও না। বহু লোক হাওয়া বদল করতে যায়। সমুদ্রের ধারে শুনেছি 1000 বাড়ি আছে, বেশিরভাগই বাঙালির। তা বড় বড় লোকও সব বাড়ি করেছে সেখানে। গরম পড়লেই তারা ঠান্ডা বাতাস খেতে ছুটে যায়। ও, তুমি তাহলে সমুদ্রের হাওয়া খেতেই যাচ্ছ? তাই যদি হতো, গোপালপুর কি ওয়াল্টার যাও না কেন? অনায়াসে। তোমরা গেলে তাই যেতুম। একা একা কি আর হাওয়া খেতে যাওয়া চলে? উত্তর দিলেন প্রভাসদা। তাছাড়া আরও বললেন, পুরীর আর একটা আকর্ষণ আছে, মন্দির। মানে, তুমি কি মন্দিরে যাবে? অবাক হয়ে প্রশ্ন করলেন অবনীতা। যাব বই কি। প্রভাসদাও যেন অবাক হলেন এবার। ঠাকুর দেখব না বলে মন্দিরও দেখব না, এ কথা কে বললে? অত দিনের পুরনো মন্দির, অত বিশাল, তার একটা আলাদা দাম নেই? সেটা দেখতে যাব শিল্পকর্মের নমুনা হিসেবে। যেমন তাজমহল দেখতে যাই, তেমনি মন্দির দেখব। আমার কাছে দুই সমান। আর কেউ কথা বাড়ালেন না। প্রভাসদা মানুষ ভালো, সঙ্গী হিসেবেও চমৎকার। নরেন আর অবনীর তো দীর্ঘকালের বন্ধু, ওদের সঙ্গে নিতে তো কোনো আপত্তি থাকতেই পারে না। তারা বেশ আগ্রহের সঙ্গেই রাজি হলেন। যথা সময়ে ওরা পুরী রওনা হয়ে গেলেন। সেখানে খুঁজে খুঁজে স্বর্গদ্বারে একেবারে সমুদ্রের ধারে একটা হোটেলে গিয়ে উঠলেন। তখন ভিড় খুব। কোনো নামকরা হোটেলে জায়গা পাওয়া গেল না। তা হোক, ওদের তাতে খুব দুঃখ নেই। যে বাড়িতে এই হোটেল হয়েছে, আগে এখানে একটা বিখ্যাত হোটেল ছিল। তারা নিজেদের বড় বাড়ি করে উঠে গেছে। এ বাড়িটা ছোট, একতলা, তবু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তা থেকে কয়েক পা বালির ওপর দিয়ে গিয়েই বারান্দায় ওঠার সিঁড়ি। সিঁড়িও এমন কিছু নয়, মোটে 4টে নিচু নিচু ধাপ। তারপর একটা চওড়া বারান্দা, তার পিছনে এক সার ঘর। সামনে আর কিছু নেই। বারান্দা বা ঘর, যেখানেই বসে থাকো, দিন রাত সমুদ্র তোমার সামনে। ভারী খুশি হলেন এরা। প্রথম দিনটা তো বারান্দা ছেড়ে নড়লেনই না। বসে বসে খালি সমুদ্র দেখলেন। বিকেলে শুধু বেরিয়ে জলের ধারে গিয়ে বসেছিলেন। একবার আচমকা খানিকটা জল এসে কাপড় চোপড় ভিজিয়ে দিতে তাড়াতাড়ি আবার চলে গেলেন। তারপরও বহু রাত পর্যন্ত সেই বারান্দাতেই বসে রইলেন। রাতের সমুদ্রেরও শোভা কম নয়। যত দেখেন তত অবাক হয়ে যান। কিন্তু প্রথম দেখার নেশা কাটতেও বেশি সময় লাগল না। এইবার শহর। বিশেষ মন্দির ও জগন্নাথ দর্শনের জন্য ব্যস্ত হয়ে উঠলেন অবনীতারা। এখানে এসে আগেই দর্শন করতে যাওয়া দরকার। সে জায়গায় তো পুরো একটা দিনই কেটে গেল। প্রভাসদার কাছে একটু ইতস্তত করেই কথাটা পাড়তে গিয়েছিলেন ওরা। কিন্তু দেখা গেল তারও উৎসাহ কম নয়। বললেন, বেশ তো, চলো না, তোমরাও দর্শন করবে, আমিও দর্শন করব। তোমরা ওই কাঠের তৈরি কিম্ভূত কিমাকার মূর্তি দেখো, ঠুটো জগন্নাথ। আমি দেখব বিরাট শিল্পকীর্তি, মন্দির। মানুষের কল্পনা ও সাধনা কত দূর যায়, তাই দেখে ধন্য হব। কিন্তু মন্দিরে ঢোকার মুখেই মনটা খেঁচড়ে গেল। সিংহদ্বারের কাছে পৌঁছতেই পান্ডার দল এসে ঘিরে ধরল। পান্ডা না বলে গাইড বলাই উচিত, কারণ এরা কেউই পূজারি পান্ডা নয়। উটকো কতগুলো লোক 2-4টে পয়সার জন্য সারাদিন ওইখানে ধন না দেয়, পান্ডা বলে চালায় নিজেদের। নতুন কোনো যাত্রী বাগাতে পারলে মন্দিরটা ঘুরিয়ে দেখায়, তারপর যতটা যা পারে আদায় করে নেয়।
এদের উৎপাত খুব খারাপ লাগে, এটা ঠিক। প্রভাসদার তো আরও লাগবে। তিনি তো বেশ একটু রেগেই গেলেন, কিন্তু ওরাও নাছোড়বান্দা একেবারে। বাবু, দর্শন হবে, পুজো দেওয়া হবে, চলুন আমার সঙ্গে, ইত্যাদি বলে সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো চীনে জোকের মতো। তাদেরই বা দোষ কি? আর কিছুই শেখেনি, এই যা সামান্য রোজগার। এককালে এতেই বেশ চলত। এখন সারাদিনে একটা নতুন যাত্রী ধরতে পারে কিনা সন্দেহ। সে অবস্থায় সুযোগ পেলে কি আর কেউ সহজে ছাড়তে চায়? ওরা এদের মধ্যে থেকে একজন কাউকে বেছে নিলেই সবচেয়ে ভালো হতো, বাকি সকলে ছেড়ে দিয়ে চলে যেত। আর এমন কিছু লাখে 50-এর ব্যাপার নয়, 8 আনা কি বড় জোর একটা টাকা দিলেই ওরা খুশি হয়ে প্রায় নাচতে নাচতে চলে যেত। কিন্তু এরাও কলকাতার লোক, পান্ডা ধরলে এদের মান থাকে না, পান্ডায় ঠকিয়ে পয়সা নেবে। ফলে বাঘের পেছনে ফেউ লাগার মতোই লেগে রইল তারা। শেষ অবধি নিতেও হলো একজন, কারণ সত্যি ওরা তো কিছুই জানেন না। এত বড় মন্দিরে কোথায় কি আছে, মাঝখান থেকে প্রভাসদার মেজাজটাই রইল খারাপ হয়ে। আরও খানিকটা টানা হেজড়া হলো জগমোহনের সামনে গিয়ে। সেই পান্ডাটি তো বটেই, সামনের পাহারাদার সিপাহীরা পর্যন্ত। মূল মন্দির যেখানে দেবতা থাকেন তাকে বলে গর্ভদেউল, তার ঠিক সামনের ঘরটি হলো জগমোহন। মন্দিরে এসে কোনো হিন্দুর ছেলে দেবতা দর্শন করে না এ তাদের জানা নেই। তারা ভাবতেই পারে না একথা। এমন লোক যে কেউ আছে তাও শোনেনি কখনো। সুতরাং তারা ধরে নিল এটা প্রভাসদার রাগ বা অভিমান একটা, আর রাগটা তাদের ওপরই ভেবে খুব কাকুতি মিনতি, খুব খোশামত করতে লাগলো। তাতে আরও খেপে গেলেন প্রভাসদা। শেষে একজন হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করতে চরমে পৌঁছল ব্যাপারটা। মারমুখোভাবে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে হন হন করে যেদিকে চোখ গেল হাঁটতে লাগলেন। তবুও আরও কিছু বাকি ছিল তখনও। আগুনে শেষ ঘিটুকু তখনও ঢালা হয়নি। সেটা হলো আনন্দবাজারে গিয়ে, যেখানে প্রসাদ বিক্রি হয়। ততক্ষণে অবনী দ্বারা এসে ধরে ফেলেছেন ওকে। কোনো মতে দর্শন সেরে চলে এসেছেন। এমন লোককে সঙ্গে নিয়ে এখানে আসা ঠিক হয়নি, তা বুঝেছেন। শান্তিতে দর্শন হয় না এতে। আর একদিন প্রভাসদাকে হোটেলে রেখে নিশ্চিন্ত হয়ে আসতে হবে। সে যাই হোক, এখন লোকটা রেগে মেগে কোথায় গেল, কার পাল্লায় পড়ল দেখা দরকার। তারাও প্রায় দৌড়তে দৌড়তে এসে আনন্দবাজারে ধরেছেন ওকে। এখন সরকারের হাতে পড়ে আনন্দবাজারে অনেক বদল হয়েছে। স্টল, শোকেস প্রভৃতি ব্যবস্থা হয়েছে। আমি যখনকার কথা বলছি তখন ইচ্ছে মতো যেখানে সেখানে বসে যেত সুপকার বা সভাররা প্রসাদ বিক্রি করতে। যে সে হাত ডুবিয়ে খানিকটা তুলে খেয়ে দেখত কেমন রান্না হয়েছে। অবশ্য তা সত্ত্বেও লোকে বলে প্রসাদ খেয়ে কারু অসুখ করেছে, এমন কথা শোনা যায়নি কখনো। কিন্তু প্রভাসদার তো অত ভক্তি নেই। আনন্দবাজারে ঢুকে ওইসব কাণ্ড দেখে তার মেজাজ পঞ্চম থেকে সপ্তমে চড়ে গেছে। তিনি কোনো মতে ভিড় ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একটা চিট ময়লা কাপড় পরা ভিখিরি মতো লোক এসে কয়েকদানা প্রসাদ ওর মুখে পুড়ে দিতে গেল। আসলে এও একরকম ভিক্ষাই। সেই যে আগে পান্ডারা মুখে প্রথম প্রসাদ দিয়ে মোটা টাকা আদায় করত, সেই ধারাটাই এই ভিক্ষে এসে ঠেকেছে। প্রসাদ দিয়ে হাত পাতে, দুটো একটা পয়সা পেলেই খুশি। কেউ যদি 4 আনা 6 আনার প্রসাদ কিনে খাওয়ায় তাহলে তো কথাই নেই। পয়সা দিক বা না দিক, প্রসাদ মুখের কাছে এলে কেউই ফেলে না। বড়জোর কলকাতার বাবুরা হলে আগে থাকতে সতর্ক হয়ে সরে পড়েন, নয়তো তেমন বেকায়দায় পড়লে প্রসাদ শুদ্ধ হাতটা মাথায় ঠেকিয়ে সরিয়ে দেন।
কিন্তু ভক্তি বা সৌজন্যবোধ কোনোটাই তখন আর প্রভাসদার নেই। রাগে যাকে বলে ব্রহ্মাণ্ড জ্বলে উঠেছে। তিনি সজোরে সেই লোকটার হাত চেপে ধরে ঝাঁকানি দিয়ে দিয়ে সেই প্রসাদ কটা মাটিতে ফেলে পা দিয়ে দোলে দিলেন। তারপর সে কি কাণ্ড! চারিদিক থেকে প্রসাদ বিক্রেতা, ক্রেতা আর পাণ্ডার দল এসে ঘিরে ধরল। প্রভাসদাকে তো অকথা কুকথা যথেষ্ট বললই, সাধারণভাবে কলকাতার বাবুরাও রেহাই পেলেন না। দুপাতা ইংরেজি পড়ে ধরাকে সরা দেখতে শুরু করেছে একেবারে। ভেবেছে কি জগন্নাথ নেই, প্রভু এর ফল হাতে হাতে দেবেন। সবচেয়ে দুরবস্থা দুজন সঙ্গীর। তারা তখন কোনো মতে ওকে নিয়ে বেরিয়ে আসতে পারলে বাঁচেন। লজ্জায় তো মুখ দেখাতে পারছেনই না, ভয়ও যথেষ্ট। জনতা যা মারমুখী হয়ে উঠেছে, যদি সত্যি গায়ে হাত তোলে তো বাঁচা শক্ত হবে। যাই হোক, একরকম ছুটেই পালালেন তারা প্রভাসদাকে টেনে নিয়ে। বাইরে যখন এসেছেন তখনও একদল লোক বক্তৃতা করতে করতে গাল দিতে দিতে পেছনে পেছনে আসছে। একেবারে রিকশায় চড়ে বসে তবে অব্যাহতি পেলেন। কাজটা করে ফেলে প্রভাসদাও বুঝেছেন বোধহয় যে এতটা বাড়াবাড়ি করা ভালো হয়নি। তার উপর অবনীদারাও এর ভেতরই যথেষ্ট তিরস্কার করেছেন। নিজের বিশ্বাস না থাক, অপরের বিশ্বাসকে এভাবে আঘাত দেওয়া ঠিক হয়নি। শুধু হাতটা সরিয়ে দিলেই হতো, পায়ে করে দুলে দেওয়ার কি কারণ থাকতে পারে? বিশেষ এই গোয়ার তুমির ফলে 3টে লোকেরই জীবন সংশয় ঘটতে পারত। এই সব 7-5 ভাবতে ভাবতে মুখখানা হাঁড়ি পানা করে প্রভাসদা ফিরছিলেন। গরমও বিস্তর, তার উপর মাথা আরো গরম হয়ে উঠেছে। এসে পর্যন্ত অশান্তি। আসলে এখানে আসাই উচিত হয়নি তার। কালই চলে যাবেন তিনি। থাকতে হয় ওরা থাকুক। কথাগুলো ভাবতে ভাবতে অন্যমনস্কভাবেই রিক্সা থেকে নামছেন। নরেন্দা 2টো রিক্সারই ভাড়া চুকিয়ে দিচ্ছেন দেখে আর ওদিকে তাকাননি। হনহন করে এগিয়ে চলেছেন দালানের দিকে। ঠান্ডা হাওয়ায় খানিক চুপ করে না বসলে মাথার এই দপদপানি যাবে না। বোধহয় এই অন্যমনস্কতা আর তাড়াতাড়ি পৌঁছাবার আগ্রহেই অত লক্ষ্য করেননি। প্রথম ধাপ ভেবে একেবারে দ্বিতীয় ধাপে পা দিয়ে ফেলেছেন। আবার ঠিক অতটার মতো পা তোলেননি, ফলে ধারে লেগে পা পিছলে এসে সজোরে মচকে গেল। এমন মচকালো যে বাপ বলে সেখানেই বসে পড়তে হলো প্রভাসদাকে। আবারও এরা দুজন ছুটে এলেন। ছুটে এলো হোটেলের অন্য লোকেরাও। সাধারণ পা মচকানোই ভেবেছিলেন সকলে, কিন্তু তুলে দাঁড় করাতে গিয়ে দেখা গেল যে উনি একেবারেই সে পাটায় ভর দিতেই পারছেন না। তখন একরকম ধরাধরি করেই এনে বেতের চেয়ারটায় বসিয়ে দিল। কেউ বলল পা টেনে দাও, কেউ বলল জল দাও, কেউ বা বরফ খুঁজতে লোক পাঠালো। গুলার্ড লোশনের কথাও বলল কেউ কেউ, অথবা চুন হলুদ। সে সব রকমই করে দেখা হলো। মোদ্দা কিছুতেই কিছু হলো না। একটু পরেই পা রীতিমতো ফুলে উঠল। অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। সেই ডান পা, যেটা দিয়ে প্রসাদ মারিয়ে দোলেছিলেন। সে কথা আর তখন বলে লাভ নেই। বললেনও না অবনীদারা। প্রভাসদা ওই অবস্থাতেই তর্ক করলেন। বললেন, ঘটনাটা কাকতালীয়। কাক তাল গাছে এসে বসলো আর একটা পাকা তাল মাটিতে পড়ল। তার মানে এ নয় যে কাক তালটা ফেলল। তাল পেকে পড়বার সময় হয়েছিল, সে পড়তই। কাক এসে বসার সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, সেসব কথা চাপা দিয়ে রেখে অন্য যা করা উচিত তাই করলেন নরেন্দা অবনীদা। একজন ভালো ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার বললেন সিভিল সার্জনকে আনতে। তাও আনা হলো। তিনি হাসপাতালে নিয়ে গিয়ে এক্স রে করালেন। দেখে শুনে বললেন ফ্র্যাকচার, হাড়ে চির খেয়েছে। সেটা খুব বেশি নয় অবশ্য, তবে তা ছাড়াও ভয়ের কথা আছে।
টেন্ডনটা জখম হয়েছে, সেই সঙ্গে টেন্ডো অ্যাকিলিস না কি যেন বলে। আসলে আমরা যাকে পায়ের দড়ি বলি, দেনদারদের বাড়ির টাকা আদায়ের জন্য হেঁটে হেঁটে যা ছিঁড়ে যায়, খুবই জখম হয়েছে সেটা। এখন সম্পূর্ণ বিশ্রাম না দিলে সারবে না। অগত্যা বাড়ি ফেরা। যে মানুষটা হেঁটে চলে সহজভাবে গিয়েছিলেন, তাকেই বেশি ভাড়ার কামরায় শুইয়ে এনে স্ট্রেচারে করে ঘরে তুলতে হলো। এখানে এসে আবারও এক্সরে ছবি তোলা হলো। সেই ছবি অনুযায়ী পায়ে প্লাস্টার করে দিয়ে ডাক্তার সাবধান করে দিলেন 2 মাসের আগে যেন হাঁটা চলার চেষ্টা না করেন, তাহলে পা সারানো মুশকিল হবে, হয়তো চিরজীবনের মতো খোঁড়া হয়ে যাবেন। সে 2 মাসের পর আরও 1 মাস কাটল। একটু একটু করে চলে স্বাভাবিক হয়ে উঠতে। 3-3টে মাস নষ্ট, আর টাকা যে কত খরচ হলো তার ইয়ত্তা নেই। গরিব স্কুল মাস্টার, ছাপোষা লোক, জমা টাকা বলতে বিশেষ কিছুই ছিল না। মাইনেও শেষ মাসটা পুরো পাননি। তার ফলে স্ত্রীর 2খানি গহনা বাঁধা দিতে হয়েছে এর মধ্যে। এ খবর তাকে না শোনানোর জন্যেই চেষ্টা করেছিলেন সবাই, তবু তার কানে গেছে। তাতেই আরো মন খারাপ। মাসখানেক স্কুলে বেরোবার পরই হাফ ইয়ারলি পরীক্ষার খাতা এসে পড়ল। এবার ওর জন্যই পরীক্ষা একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। সামনেই পুজো, পুজোর আগে খাতা দেখে দিতে হবে। কি ফল হয় তা বুঝে ছুটির টাস্ক দিতে হবে। ফার্স্ট ক্লাসের কয়েকটা দিন কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। কাজ অনেক, সময় কম। সুতরাং প্রভাসদা শেষ রাত্রে উঠে খাতা দেখতে শুরু করলেন। 2 ক্লাস মিলিয়ে 5 সেকশনের খাতা, কম তো নয়। অনেকদিন এত ভোরে ওঠেননি। অসুখে যখন পড়েছিলেন তখন ভোরে ওঠার কোনো দরকারই ছিল না। এখন যেন নতুন করে আবার পুরনো দিনগুলোকে ফিরে পেলেন। কিন্তু ঠিক তাই আছে কি? না, নেই। কেবলই মনে হতে লাগলো কোথায় যেন কি বদলে গেছে আগেকার জীবন। 3-4 দিন এমনি ভাবতে ভাবতে 2-একটা ব্যাপার চোখেও পড়ল। লক্ষ্য করলেন তার স্ত্রী ভোরে উঠে স্নান সেরে ভিজে কাপড়েই চুপি চুপি আগে রান্নাঘরে চলে যান। মিনিট 4-5 বাদে বেরিয়ে এসে কাপড় জামা ছেড়ে আবার গিয়ে চা করতে বসেন। এমনি রোজই খুবই চুপি চুপি যান। দরজার পর্দাও ফেলা থাকে, তবু শোবার ঘরের মেঝেতে বসে খাতা দেখেন বলে প্রভাসদা সেটা টের পান। পর্দার নিচ দিয়ে কাপড়ের পাড় দেখা যায়। কোনটা ভিজে আর কোনটা শুকনো তা তো দেখলেই বোঝা যাবে। শুধু তাই নয়, এদিকে কৌতূহল বাড়তেই কান আর চোখও সজাগ হয়ে উঠল। আরও লক্ষ্য করলেন তার বড় মেয়ে আর বড় ছেলেও স্নান করার পর এদিক ওদিক তাকিয়ে, মানে তার নজর এড়াবার চেষ্টা করতে করতে একবার করে রান্নাঘরটা ঘুরে আসে, মিনিট খানেক করে। স্ত্রী ছেলে মেয়ে যে তাকে লুকিয়েই কিছু একটা করছে ওখানে, সে বিষয়ে সন্দেহ থাকে না। কিন্তু সেটা কি? কোন ষড়যন্ত্রে আছে ওরা? তাকেই বা গোপন করার চেষ্টা কেন? ভাবতে ভাবতে মাথা গরম হয়ে ওঠে। তবু চট করে তখনই কোনো চেঁচামেচি করেন না। এই গত 3 মাস ওরা সকলে তার যা সেবা করেছে আর যে কষ্ট পেয়েছে, তাতে সকলের কাছেই কৃতজ্ঞ থাকা উচিত তার। বোধহয় কোনো কারণেই ওদের ওপর রাগ করার আর অধিকার নেই। তাই একদিন স্ত্রী যখন কলঘরে ঢুকেছেন স্নান করতে, ছেলেমেয়েরা তখনও ঘুমোচ্ছে, পা টিপে টিপে রান্নাঘরে গেলেন। সদ্য উনুনে আঁচ দিয়ে গেছেন স্ত্রী। ধোঁয়া এখনো খুব বেশি হয়নি, এখনো চোখ তাকিয়ে রাখা যায়, দেখাও যায় চারদিক। বেশ ভালো করে চেয়েই দেখলেন তিনি, কিন্তু কোথাও তো এমন কোনো বৈলক্ষণ পেলেন না।
তবে কেন আসে ওরা? কি কারণে? স্নান করে শুদ্ধ হয়ে আসে সবাই। তবে কি পুজো টুজো কিছু করে ওকে লুকিয়ে? লক্ষ্মী পুজো? আবার যেন ছলাৎ করে রক্ত চড়ে যায় মাথায় ভাবতে ভাবতেই। রাগ করা উচিত নয় বুঝেও অসহ্য ক্রোধ বোধ করেন একটা। কিন্তু কই, তেমন কোনো চিহ্ন তো কোথাও নজরে পড়ে না। আরো একবার ভালো করে দেখেন চেয়েছে। ঠাকুর দেবতার পট কিছুই তো নেই। ফিরে আসছিলেন নামেটা কৌতূহল নিয়ে। একেবারে শেষ মুহূর্তে চোখে পড়ল চালঝাড়া কুলোটা টাঙানো থাকতো যে পেরেকে, সেখানে আর থাকে না। এখন যেখানে টাঙানো হয়েছে সেখানে পুরো দেওয়াল পায় না। ঘরের যে তাকে ভাঁড়ারের জিনিস থাকে তারই খানিকটা পর্যন্ত এসে গিয়েছে। ফলে সেখানটা ঢাকা পড়ে আছে। সাধারণ তুচ্ছ ব্যাপার, ওদেরই সুবিধা অসুবিধার প্রশ্ন। তবু কি মনে হলো, কুলোটা সরিয়ে দেখলেন একটি ছোট্ট কাঠের জগন্নাথ মূর্তি। কেউ বা কারা পুজো করে নিশ্চয়। গতকালের ফুল কতকগুলো আধশুকনো হয়ে পড়ে আছে মূর্তির সামনে। নিশ্চয়ই তারই কল্যাণের জন্য রুষ্ট জগন্নাথকে তুষ্ট করতে স্ত্রী ছেলেমেয়েরা এই কাজ করেছে। ভাবতে গিয়ে রাগের বদলে হঠাৎ চোখে জল এসে গেল তার। তাকে ওরা এত ভালোবাসে। তারপর আর এক কাণ্ড করে বসলেন তিনি। কুলোটা মেঝে নামিয়ে রেখে দুই হাত জড়ো করে তিনিও একটা প্রণাম করলেন কাঠের সেই মূর্তিটাকে। তারপর আবার কুলোটা যথাস্থানে টাঙিয়ে দিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলেন। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের পরিচিত পরিজনদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো। আজ এই পর্যন্তই। এরপরে আবার আসবো সামনের সপ্তাহে আবার কোনো নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো রেডিও মালঞ্চ।